দেখছেন জি24 রিয়েল এস্টেট কনক্লেভ 2024। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। আর প্রথম পর্বের এই আলোচনায় আমাদের যেটা বিষয় থাকছে আজকে, পরিকাঠামো, নগরোন্নয়ন এবং কর্মসংস্থান, এই প্রত্যেকটা একে অপরের সঙ্গে সম্পর্কিত। কিন্তু কিভাবে সম্পর্কিত, একে অপরের উপর কতটা এবং কিভাবে প্রভাব ফেলছে, এখনও এই বিষয় নিয়ে কি কাজ হয়েছে, কতটা কাজ হবে, কি কি ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে, কি কি নতুন সুযোগ রয়েছে, আমরা এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর আলোচনায় আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় প্রথমে করিয়ে দিয়ে আমার সঙ্গে রয়েছেন মিস্টার বিজয় শেখর দ্বিবেদী, সিনিয়র ভিপি কর্পোরেট অ্যাফেয়ার্স, অম্বুজা নেউটিয়া গ্রুপ। আমার সঙ্গে রয়েছেন মিস্টার বিমান ব্যানার্জি, রিনাউন্ড সিটি প্ল্যানার, এক্স রেজিস্ট্রার, শিবপুর বি কলেজ। আমার সঙ্গে রয়েছেন মিস্টার তারক দত্ত, প্রোপ্রাইটার, দত্ত রিয়েল এস্টেট। আর এরই পাশাপাশি আমার সঙ্গে রয়েছেন মিস্টার সোমেশ বিশ্বাস, চিফ সেলস প্ল্যানিং, টাটা টিসকন, টাটা স্টিল। আমার সঙ্গে রয়েছেন মিস্টার জয়ন্ত কুমার বাসু, রেরা চেয়ারম্যান। প্রত্যেককে অনুষ্ঠানে স্বাগত জানাই। আর অনুষ্ঠানের শুরুতে আমি প্রথমেই একবারে মিস্টার বিশ্বাস আপনার কাছে আসি। বাড়ি বানানোর সময় প্রথম পছন্দ বা একটা বিশ্বাস আমরা দেখেছি টাটা টিসকনের প্রোডাক্টের উপর। এই যে মানুষের বিশ্বাস বা আপনাদের প্রতি ভরসা, এই ভরসাটা আপনারা নিজেদের প্রোডাক্টে কিভাবে বজায় রাখেন বা সেটাকে কিভাবে আপনারা মর্যাদা দিচ্ছেন? প্রথমে নমস্কার, খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। তো আমরা নিজেদের প্রোডাক্ট যে বানাচ্ছি এখন, বাড়ি মানে যারা ইন্ডিভিজুয়াল হাউস বিল্ডার নিজেদের বাড়ি বানাচ্ছে তাদের জন্যে অ্যাফোর্ডেবিলিটি থাকছে, সঙ্গে লঞ্জিভিটি, দ্যাটস মোর ইম্পর্ট্যান্ট ফর আস। লঞ্জিভিটির দিকে আমাদের খুব ফোকাস। তো আমরা কি সুপার ডাক্টাইল রিবার দিচ্ছি, উইচ ইজ আর্থকুয়েক রেজিস্ট্যান্স, মানে সেসমিক জেন 4, 5, 3-তে খুব ভালো কাজ দেবে। আপনার করোশন রেজিস্ট্যান্স স্টিল আছে, কেন কি কোস্টাল রিজন আছে আর ইন্ডিয়াতে অনেক প্রেসিপিটেশন হয়, মানে বৃষ্টি হয়, তো করোশন রেজিস্ট্যান্স স্টিল দরকার। তো সেটা আমরা অল ডিলার জায়গাতে আমরা প্রোভাইড করছি। অ্যান্ড হাই রাইজ বিল্ডিংসও আমরা দেওয়ার জন্য করছি, বোথ সেগমেন্টে আমরা আছি। আমাদের FE 600 স্ট্রেংথের স্টিল আছে ফর হাই রাইজ বিল্ডিংস, সেটা আপনার অ্যারাউন্ড 20% হায়ার স্ট্রেংথ। তাতে কি হচ্ছে কি ডিজাইনাররা কম রিবার ইউজ করতে পারছে কার্লামস অ্যান্ড বিমসে, তাতে ফ্লোর স্পেস বেড়ে যাচ্ছে, কার্পেট এরিয়া বেড়ে যাচ্ছে, ওটা ভ্যালু প্রপোজিশন ফর রিয়েল এস্টেট। সো এরকম অনেকগুলো সলিউশনস আছে আমাদের ইয়েতে, আমি আরও ডিটেলে বলবো সাবসিকুয়েন্টলি। অবশ্যই জানবো। আমি এই জায়গা থেকে একটু মিস্টার বাসু আপনার কাছেও জানি যে রেরা কিভাবে রেরা কাজ করছে, এটা যদি একটু জানা যায় প্রথমে। আমরা সবাই সদ্য অনারেবল মেয়র KMC, ওনার কাছে রিয়েল এস্টেটের বর্তমান যে পরিধি আছে কত বিশাল, এবং আগামী দিনে আরও ওটা ইমপ্রুভ করবে। এরকম অবস্থায় পশ্চিমবাংলায় আমাদের রিয়েল এস্টেট পরিকাঠামো অনেক আগের থেকে উন্নত হয়েছে, এবং সব কিছু মধ্যনজর রেখে একটা বিশেষ আইন কেন্দ্রীয় সরকার রিয়েল এস্টেট রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অনুসারে পশ্চিমবঙ্গ সরকার 2021-এ রিয়েল এস্টেট রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট রুলস 2021 প্রণয়ন করেন। এবং এই আইন এবং রুলস এর থেকে আমাদের এই রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি গঠিত হয়। আমাদের মূল দায়িত্ব হচ্ছে প্রমোশন, ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন রিয়েল এস্টেট সেক্টরে। আমাদের কোনো নির্ণয়, আদেশ যদি কেউ সন্তুষ্ট না হয় তাহলে রিয়েল এস্টেট ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট অ্যাপেলেট ট্রিব্যুনালে তারা অ্যাপিল করতে পারে,
এবং সেটাও এখানে গঠিত হয়েছে। এখন একই আইন অভিন্ন এবং একক আইনের মধ্যে আমাদের এই বিভিন্ন স্টেক হোল্ডার্স, রিয়েল এস্টেটের সাথে যারা যুক্ত, তার মধ্যে বায়ার্স, সেলার্স এবং এজেন্টস বা ব্রোকার, এরা এক পরস্পরের উপরে দায়বদ্ধ থাকবে এবং তাদের বিভিন্ন রকম আমি বলবো যে তাদের এই পুরো বিষয়টাতে স্বচ্ছতা এবং ভরসা বজায় রেখে এই সেক্টরটা আগামী দিনে আমার বিশ্বাস গ্রো করবে। প্র্যাকটিক্যালি এটা হচ্ছে জাস্ট আরও বেশি আমি বলবো যে সেলার বায়ারদের প্রতি একটার অপরের সাথে একটা কোরিলেশন রয়েছে, তো সেই সমস্তটা মিলিয়ে মিশিয়েই কাজ করার বিষয়। মিস্টার দ্বিবেদী, আপনার কাছে একটা বিষয় যেটা জানতে চাই, যে যেহেতু এখানে ইনফ্রাস্ট্রাকচার এবং আমরা জব অপরচুনিটিসের কথা বলছি, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে I want to ask you, how does a better infrastructure in cities help to create more job opportunities? নমস্কার। কোয়াইট অবভিয়াস, কারণ বেটার ইনফ্রাস্ট্রাকচার, আমরা যেটা বুঝি ইনফ্রাস্ট্রাকচার কি, ইনফ্রাস্ট্রাকচার ভালো রাস্তাঘাট, বেটার কানেক্টিভিটি, মেট্রো লাইন্স, এয়ারপোর্ট, নাগরিকের সুবিধা, সিভিক অ্যামেনিটিস যেটা বলি, হ্যাঁ এগুলো সব কনস্টিটিউট করে ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার যদি ভালো হয় তাহলে অবভিয়াসলি ওখানে ব্যবসার সুযোগ হয়, ব্যবসা যেখানে সুযোগ হয় সেখানে ব্যবসার ট্যালেন্ট অ্যাট্রাক্ট করে, তার মানে ম্যান পাওয়ার, স্কিল্ড হোক আনস্কিল্ড হোক যাই হোক। তো এক তো ইনফ্রাস্ট্রাকচারে যে তৈরি হচ্ছে তাদের একটা ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ওয়ার্কফোর্স দরকার, সেটা হচ্ছে আপনার কন্ট্রাক্টর হলো, কনস্ট্রাকশন ওয়ার্কার্স হলো, এটা অনেক জবের অপরচুনিটি হয়েছে। তারপরে যখন ওদের জন্য ব্যবসা যখন সেট হয় তখন তার সঙ্গে ফলো হয় আপনার ডিমান্ড ফর হাউজিং, রিটেল, হসপিটালিটি, হেলথ কেয়ার, এডুকেশন, অনেকগুলো। তো এইসব ইন্ডাস্ট্রিজ আসার জন্য, সার্ভিস সেক্টর আসার জন্য এরা নিজেরাই অনেক প্রচুর আবার ডিমান্ড জেনারেট করে। ইনফ্রাস্ট্রাকচার এমন জিনিস যেখানে অফেন আমরা বলি এটা একটা ডমিনো এফেক্ট। ডমিনো এফেক্ট হয় একটা কোনো ইভেন্ট যদি হয়, চেইন রিয়াকশন রিলেটেড ইভেন্টস পরপর হতে থাকে। ইনফ্রাস্ট্রাকচার ইজ দ্য ফার্স্ট ডমিনো। ওটা হওয়ার সাথে সাথে কিন্তু অনেক কিছু রিলেটেড অ্যাক্টিভিটিস চলে আসে, অ্যান্ড দ্যাট অটোমেটিকলি ক্রিয়েট জবস। So yes, better infrastructure will always lead to better jobs, more jobs. মিস্টার ব্যানার্জি, এই যে আমরা এখানে খুব স্বাভাবিকভাবেই আমরা যেহেতু পরিকাঠামো, নগর উন্নয়ন এবং জব অপরচুনিটিস এই তিনটে একসঙ্গে মিলিয়ে আলোচনা করছি, তো সিটি প্ল্যানিংয়ের ক্ষেত্রে যদি বলা যায়, এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে, রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট বলুন বা সেখানে নগর উন্নয়ন, পরিবেশ, এই দুটোর সঙ্গে ভারসাম্য বজায় রেখে কীভাবে সিটি প্ল্যানিংয়ের কতটা ভূমিকা নিচ্ছে? শুভ সন্ধ্যা। আমি প্রথমেই একটা ছোট্ট জায়গা দিয়ে শুরু করতে চাই। আমরা সবাই এই যে অট্টালিকাগুলো দেখছি, এত সুন্দর অট্টালিকা, যদি এই মুহূর্তে দিল্লিতে এই অট্টালিকাগুলো দেখি তাহলে আমরা একটা জিনিস জানি যে দিল্লিতে এখন নিঃশ্বাস নিতে মানুষের কষ্ট হচ্ছে। কেন? এবছরের শুরুর দিকে 13 বছরের একটি মেয়ে, ব্যাঙ্গালোরের মেয়ে অশ্বিনী শার্পে, সে প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখেছিলেন এবং তারপরে সেটা ভয়ঙ্কর রকমভাবে ভাইরাল হয়, যে সে বলছে আমি নয়, আমার মতো সমস্ত মেয়েরা আগামী দিনে এই দেশে একটু ভালোভাবে নিঃশ্বাস নেওয়ার অধিকার যেন থাকতে পারে। আমি কেন এটা বলছি, আজকে ইউনিসেফ এই কদিন ধরে দেখবেন একটা স্পন্সর করছে, একটা মেয়ের ছবি দিয়ে, সে পেছনে শহর দেখাচ্ছে না, সুন্দর মেয়ে, পেছনে হচ্ছে আবর্জনা, বলছে যদি এইভাবেই সভ্যতাটা এগোয় তাহলে পেছনে যেটা দেখতে পাচ্ছেন আগামী দিনটা হচ্ছে তাই। তা নাহলে আমাদের পরিকল্পনা করতে হবে। আমি এখানেই আসতে চাইছি, নগরায়ন। এই নগরায়নের যে দৌড়,
সেই দৌড়টা অনেকটা হয় কি, যে আমরা যেটা ভাবি যে সুন্দর বাড়ি করব, আমার অনেকগুলো গাড়ি থাকবে, কিন্তু আমার যে শহর তার যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতার বাইরে যদি চলে যায় তাহলে যে বিপদ আসতে পারে সেটা যদি আমি আজ করতে না পারি। কলকাতা এখনও সেই তুলনায় কিছুটা হলেও বিপদমুক্ত, কিন্তু একটা সংকেত আমাদের দিচ্ছে শীত কম পড়েছে তাই, নাহলে আমাদেরও এয়ার কোয়ালিটি ইন্ডেক্স খুব খারাপ। এইখানেই হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের সাথে আরবান প্ল্যানিংয়ের সম্পর্ক। যে আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, কলকাতা তো প্রায় 140 বছর ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী ছিল, আমাদের রাজধানী শহর এটা, এবং সেকেন্ড সিটি ব্রিটিশ এম্পায়ারের বলতাম। 1919 সালে যখন লন্ডনের পপুলেশন প্রায় 6.5 বিলিয়ন, ভয়ঙ্কর অবস্থা লন্ডনে, তারা কিন্তু প্ল্যানিং করতে শুরু করে এবং 40 সালে এসে লন্ডন তো কিন্তু গ্রিন বেল্ট করলো এবং তার জোনে ট্রান্সফার করলো লোককে, তার বড়গুলোতে, যে বড়তে লোক সংখ্যা কম সেখানে যাবে। এই যে প্ল্যানিং গ্রিন বেল্ট কেন করলো, যে 8.5 কিলোমিটার একটা রেডিয়াস চারদিকে ছড়িয়ে দিয়েছে যেখানে কোনো অ্যাক্টিভিটি হবে না, আরবান স্প্রল যেন গিলে নিতে না পারে লন্ডনকে। আপনি লন্ডনের এয়ার কোয়ালিটি দেখুন, এতজন বিদগ্ধ রিয়েল এস্টেট ডেভেলপারের লিডাররা রয়েছে। আমি অ্যাপিল করছি, মেয়র থাকলেও এটা অ্যাপিল করতাম যে গ্রিনকে রেখে ডেভেলপমেন্ট করুন। যেটা মাঝে মাঝে দেখছিলাম যে কেউ চেষ্টা করছে গ্রিন ট্যুরিজম, গ্রিন বিল্ডিং যদি আমরা না করি, আমাদের সন্তান সন্ততি। আমি আবার আসি কলকাতার আরেকটা জায়গায়, যে বাড়িগুলো দেখছি একমাত্র ওনার বাড়ি অনেক মধ্যবিত্তের কাছাকাছি। যদিও আমি একটু ক্রিটিসিজম করছিলাম যে বাড়ির মাথা দিয়ে জল পড়ছে, যে লেভেল অফ কনস্ট্রাকশন হয় ওই ঝকঝকে বাড়িতে জল পড়ে না, আমাদের মতো মধ্যবিত্তের বাড়িতেই ওই জল পড়ে। কিন্তু আমি বলছি কলকাতার 1/3 এখনও বস্তিবাসী আছে যাদের আরবান রিনিউয়াল যে প্রজেক্ট ছিল আর মিশন ছিল, একসময় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভেবেছিল যে কলকাতা শহরে 30% মানে কম না। আমাদের এই মুহূর্তে কলকাতা মহানগরীর মানে পপুলেশন প্রায় 1.6 থেকে 1.7 ক্রোর্সে গেছে এবং আগামী দিনে আর বাড়বে। তাহলে তাদের বাড়ি যদি আমি সুন্দরভাবে করে দিতে না পারি, তাদের বাড়ি যদি সকলের বাড়ি যেমন ভাবছি স্বপ্নের বাড়ি, এইখানেই আজকের এখন তো পিপিপি মডেল। আমি নিজে ইমপ্রুভমেন্ট ট্রাস্টে ছিলাম, আমি সেই জন্যে আমি মার্লিন গ্রুপকেও কিংবা কয়েকজনকে আমি খুব ভালোভাবে চিনি। তাদেরও ইচ্ছা আছে যে ধরুন বস্তির যে জমি রয়েছে সেই জমিকে কি করে মানুষকে কনভিন্স করতে হবে। আমি নিজে 2-3টে প্রজেক্টে ইনভলভ হয়ে দেখেছিলাম, যখন ইমপ্রুভমেন্ট ট্রাস্ট তার বাড়ি করতে যাচ্ছে পিপিপি মডেলে, সে বিশ্বাস করছে না, ভাবছে বোধহয় উচ্ছেদ করে দেবে। কিন্তু কিভাবে আমরা কলকাতা শহরের মধ্যে এই পরিকল্পনা করব রিয়েলি কলকাতাবাসী সবাই গরিব থেকে বড় লোক পর্যন্ত সকলের কাছে একটা সুন্দর শহরে উঠে। একদমই এই এক্সপেকটেশন আমাদের সবার রয়েছে যে সকলের কাছে, সেটা অবশ্যই নিম্ন মধ্যবিত্ত হোক বা আপনি বলছেন গরিব, তো সকলের কাছে কলকাতা শহর সুন্দর হোক, সকলের মাথায় ছাদ থাকুক, এই এক্সপেকটেশন আমাদের সবার রয়েছে। এবং এই জায়গা থেকেই আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কর্মসংস্থান। সেটাও যে খুব প্রয়োজনীয় এটা কিন্তু অস্বীকার করা যায় না। আমি এই জায়গা থেকে মিস্টার দত্ত আপনার কাছে আসি। রিয়েল এস্টেটের ক্ষেত্রে কর্মসংস্থানের খুব দরকার, এই বিষয়টা একদম অস্বীকার করার উপায় নেই। তো রিয়েল এস্টেটের ক্ষেত্রে যদি আমি কর্মসংস্থানের সুযোগের কথা বলি, যেহেতু আমাদের আলোচনায় পরিকাঠামো নগর উন্নয়নের সঙ্গে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসংস্থানও রয়েছে, তো সেটা কোন পর্যায়ে রয়েছে বলে আপনি মনে করেন রিয়েল এস্টেটের ক্ষেত্রে? নমস্কার, একটা ভালো প্রশ্ন করেছে। দেখুন, রিয়েল এস্টেটের মতন কর্মসংস্থা আমার মনে হয় কোনো সংস্থাতেই এত নেই। আপনি আইটি সেক্টরে দেখুন শুধু ইঞ্জিনিয়ারই থাকে, কিন্তু রিয়েল এস্টেটে দেখুন মাটি কাটার থেকে আরম্ভ করে আপ টু পেন্ট অবধি এত আইটেম, এত লোক সংখ্যা কাজ করে। এবং শুধু আমাদের কলকাতার লোক সংখ্যা না, মানে বাইরের স্টেট থেকেও কিন্তু আসছে, ওয়েস্ট বেঙ্গল বাদে বাইরের একটু যদি মাইক্রোফোনটা কাছে দিয়ে বলুন। বিহার থেকেও আসছে, মানে বিভিন্ন রাজ্যের থেকে কিন্তু আমাদের কলকাতাতে কাজ করতে আসছে। প্রচুর লোক সংখ্যা কাজ করে। যদি আমরা আরও বড় প্রজেক্ট করি, আরও লোক সংখ্যা আরও বাড়াবো, আরও চেষ্টা করব যারা আরও যদি কোনো বেকারদের যদি আরও কাজ দেওয়া যায়।
সেই জায়গায় একদমই কাজ যদি দেওয়া যায়, আরও কর্মসংস্থান হোক, এটা আমরা সকলেই চাইছি। মিস্টার বিশেষ, আপনার কাছে জানি যে রিয়েল এস্টেট দুনিয়াতে অনেক উন্নত হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। একদম কর্মসংস্থানের সুযোগও থাকছে। স্মার্ট সিটি, টাটার ক্ষেত্রে যদি আমি স্পেসিফাই করে বলি, তাহলে স্মার্ট সিটি বা হাউজিং, বিভিন্ন প্রকল্পের কাজ, হাই রাইজ বিল্ডিং হচ্ছে। কিন্তু এই আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে টাটা স্টিলের ক্ষেত্রে যদি ইনোভেশনের কথা বলি, নতুন ভাবনা, নতুন চিন্তার কথা বলি, তাহলে কি বলবেন? ধন্যবাদ। সো একটা মেগা ট্রেন্ড আমরা টাটা স্টিল বিলিভ করি যে কনস্ট্রাকশন, যেটা লার্জেস্ট কনজামশন অফ স্টিল ইন যে কোনো ডেভেলপিং ইকোনমিতে 60%, এই কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি জাস্ট লাইক অটোমোবাইল ইন্ডাস্ট্রি হয়ে যাবে। মানে কি? মানে এটা একটা অ্যাসেম্বলি লাইন হবে। এই যে এখন সব কাজ হচ্ছে, পরে দেখবেন যে সব বাইরে জিনিসগুলো তৈরি হয়ে জাস্ট অ্যাসেম্বলি হবে। সো 2D 3D সলিউশনস অ্যাসেম্বলি হবে। সো রেডি টু ইউজ সলিউশনসের দিকে আমরা প্রচুর কাজ করছি। আমাদের 31 সার্ভিস সেন্টার্স অ্যাক্রস ইন্ডিয়া আছে, এবং সার্ভিস সেন্টার্সগুলো কী দিচ্ছে? কার্টন বেন্ড রিবার অ্যালং উইথ থ্রেডেড রিবার, কাপলার্স। তাহলে কি স্পিড অফ কনস্ট্রাকশন খুব বেড়ে যাচ্ছে। ওকে, বোর পাইল কেজও আমরা দিয়ে দেওয়া শুরু করেছি। আমাদের সিগনেচার প্রজেক্ট আসছে কিছু আহমেদাবাদে, কিছু লুধিয়ানাতে, আমাদের স্টিল প্লান্টে, ডিফারেন্ট প্লান্টে আমরা বোর পাইল রেডি টু ইউজ কেজেস দিচ্ছি। স্মার্ট ফ্যাব সলিউশনস, মানে ওয়েল্ড মেশ, যেটা আর কি ছাদ আপনি ঢালাইয়ের জন্য আপনি তার দিয়ে বাঁধেন, এটা রেডি টু ওয়েল্ড মেশ। অ্যান্ড স্টিল যেখানে সেভ হয়, মনে করুন 8 মিলিমিটার ডায়ার রিবার লাগবে না, 5.5 মিলিমিটার বা 4 মিলিমিটারে হয়ে যাবে, ডিজাইনার বলছে। তো সেরকম ড্রন ওয়্যার রড রিবার দিয়ে, ওয়্যার রড এবং মাইক্রো অ্যালয়েড স্টিল দিয়ে আমরা বানিয়ে স্টিল সেভিং দিচ্ছি অনেক ডিফারেন্ট ডেভেলপার্স অ্যান্ড প্রমোটার্সদের। এবং তাতে কী হচ্ছে? সাস্টেনেবল সলিউশন হচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য র মেটেরিয়ালস বেঁচে যাচ্ছে যদি ওই স্পেশাল স্টিল আমরা ইউজ করতে পারি। তো ওয়েল্ড মেশ আমাদের জন্য নতুন সলিউশনস যেটা আমরা অফার করছি। এবং এই রেডি টু ইউজ স্টিলগুলো কি হচ্ছে যে চুরি হওয়ার সম্ভাবনা, সাইটে অনেক সময় চুরি হয়, স্পেস নেই, স্কিল্ড লেবার পাওয়া যায় না, সেই সব স্কিল্ড লেবার এবং ছুটিতে চলে যায়। ডিফারেন্ট আমরা দেখেছি এগ্রিকালচার, ভোটের সময় কনস্ট্রাকশন বন্ধ হয়ে যায়। তো এইসব সলিউশনসগুলো রেডি টু ইউজ করলে অনেক স্পিড অফ কনস্ট্রাকশন, অনেক কিছু লাভ রিয়েল এস্টেট পাবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের স্টিল ডোরস অ্যান্ড উইন্ডোজ আছে, একদম অ্যাস্থেটিক্যালি লুকিং। আপনাকে মেহগনির যে দরজা সেরকমই দেখতে লাগবে এবং খুবই স্পিডে আপনি পাচ্ছেন ইনস্টলেশন। সিমিলারলি স্টিল উইন্ডোজ দেখতে একদম উডের মতন। আর ফাইনালি আমি বলবো যে নেক্সট ইন সলিউশনস, আমাদের প্রি ইঞ্জিনিয়ার্ড বিল্ডিংস আছে, সেটাতে আমরা হসপিটাল, ঘর সব দিচ্ছি, প্লাস রিয়েল এস্টেটের জন্য ওয়ার্কার্সদের থাকার জায়গা, টয়লেটস এইসব পাচ্ছেন। ফাইনালি নন স্টিল বলতে একটা বলবো জাস্ট, যে এয়ারেটেড অটোক্লেভড এয়ারেটেড সিমেন্ট কংক্রিট ব্লকস, ওটা আমরা দিচ্ছি, যেটা আপনাকে স্যান্ড মাইনিংয়ে স্যান্ড পাওয়া যায় না, জল কম লাগে। তো আমরা স্টিলে না, নন স্টিলও আমরা দিচ্ছি, অনেক বুকে অফ একটা পরিকল্পনা সলিউশনস দিচ্ছি, আমরা সলিউশনসে কাজ করছি। মিস্টার দ্বিবেদী, যদি বলা যায় যে রিয়েল এস্টেট আরবান ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিংবা এমপ্লয় অপরচুনিটিস বা জব অপরচুনিটিসের ক্ষেত্রে কতটা কি ভূমিকা, কতটা রোল প্লে করছে? দেখুন, রিয়েল এস্টেটও তো ইনফ্রাস্ট্রাকচারের একটা পার্ট। আর যেমন এখন মিস্টার ম্যাজি বলেন, আই থিঙ্ক খুব রেলেভেন্ট পয়েন্ট ছিল, ওনার পয়েন্টটা শুনে আমার মনে হলো কি হোয়াট রোল থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আমার মনে হয় কীরকম ধরনের রিয়েল এস্টেট হওয়া উচিত। আই থিঙ্ক ওটা ভাবনা চিন্তাও করে, অ্যান্ড আই থিঙ্ক খুবই রেসপন্সিবল হওয়া উচিত। আর রিয়েল এস্টেট দেখুন, আরবান ডেভেলপমেন্টের ক্ষেত্রে ডিমান্ড তো নিজে হবে, ডিমান্ড ফর, যেমন আগেও বলেছিলাম, ফর ভেরিয়াস থিংস লাইক হাউজিং হলো, এডুকেশন, রিটেল, এসব সেক্টরে তো এমনি ডিমান্ড জেনারেট হয়। আরবান ডেভেলপমেন্টের ক্ষেত্রে এগুলো সব কনস্টিটিউট করে, আর এগুলো নিজেই জবস জেনারেট করে। কিন্তু আমার মনে হয় উনি যেটা বললেন ওখান থেকে আমি পয়েন্টটা নিয়ে ভাবছিলাম যে যদি আমরা এটা রেসপন্সিবলি করি উইথ ইউজিং ইকো ফ্রেন্ডলি মেটেরিয়ালস যেন যেটা এনভায়রনমেন্ট, পরিবেশের জন্য ভালো আর হার্মফুল না হয়, ড্যামেজিং না হয়, অথচ সাস্টেনেবল প্র্যাকটিসের দিকে আমরা যাই, এটা সাস্টেনেবিলিটি যেন প্রমোট করে। সো এটা আমরা আজকের জন্য করছি না, কিন্তু হোয়াট এভার আমরা আজকে ডেভেলপ করছি এটা কিন্তু ফিউচারের জন্য করছি। ওটা যদি মাথায় রেখে করি তাহলে আমরা হয়তো খুবই এটা একটা দায়িত্ব নিয়ে আমরা এটা এক্সিকিউট করতে পারবো। আলটিমেটলি দেখুন, রিয়েল এস্টেট একটা সিটির কিন্তু ডিএনএ বলতে গেলে।
আপনি যে কোনো শহরে যখন যান আপনি দেখুন ভালো সুন্দর বিল্ডিং, নিটলি খুব সুন্দর রাস্তাঘাট, পরিষ্কার পরিচ্ছন্ন, আপনার একটা ইমপ্রেশন তৈরি হয়। তো ওটা খুব ইম্পর্টেন্ট। যখন ওটা হয় তখন অবভিয়াসলি ওটা অ্যাট্রাক্ট করে নতুন লোকেদের, বাইরে থেকে লোকেরা আসে, তারা থাকতে চায়, কারণ ওরা মনে হয় যে হ্যাঁ ঠিক আছে এটা ভালো জায়গা থাকার জন্য। নাও দ্যাট আরবান ডেভেলপমেন্টে ওটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, বিকজ আরবান ডেভেলপমেন্ট এই যে শহরের আপনার উন্নয়ন, এর অনেকগুলো বিভিন্ন মানে ফ্যাক্টর আছে। তার মধ্যে আমি আগেও বলেছি যে সেক্টরগুলো যেগুলো ইম্পর্টেন্ট, ওদের আসার জন্য কিন্তু আপনার ওই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়। ইনফ্রাস্ট্রাকচারের পার্ট হচ্ছে রিয়েল এস্টেট হওয়া উচিত রেসপন্সিবল অ্যান্ড সাস্টেনেবল। আর যদি এই সব পরিকল্পনা একসঙ্গে ভাবা যায় তাহলে অবভিয়াসলি জব ক্রিয়েশন ইজ ভেরি ন্যাচারাল। কারণ এগুলো একটা চিন্তা করুন, একটা বিল্ডিং তৈরি করতে গেলে ফ্রম দ্য টাইম কি একটা বিল্ডিং কনসিভ হয় টিল এক্সিকিউশন, আর্কিটেক্ট, প্ল্যানার্স, কনসালটেন্টস, কন্ট্রাক্টার্স, ওয়ার্কার্স, ইঞ্জিনিয়ার্স, টেকনিক্যাল পিপল, পুরো একটা ইকোসিস্টেম। বিষয়ের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে এবং সেই ভাগগুলো এটা যদি আপনি মাল্টিপ্লাই করেন কর্মসংস্থান, তাহলে চিন্তা করুন কত ফ্যাক্টর। একদম। আর এই জায়গা থেকে আপনি একটা ভীষণ ভালো কথা বললেন যে ইমপ্রেশন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সেক্ষেত্রে পরিবেশের একটা ভূমিকা থাকে। আর পরিবেশের কথা যখন হচ্ছে, আমি আবারও মিস্টার ব্যানার্জির কাছে যাই। মিস্টার ব্যানার্জি, ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বলুন বা আরবান প্ল্যানার যারা রয়েছে, তারা যদি গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন বা আমি যদি বলি ইকো ফ্রেন্ডলি কনস্ট্রাকশন, এদের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়? দেখুন, একটা হচ্ছে যে সময়টা বদলানোর সাথে সাথে আগে ছিল কি সরকার রিয়েল এস্টেটের কাজ করত, এখন সারা পৃথিবী জুড়েই সরকার কন্ট্রোল করে। ধরুন আমার কলকাতা শহরের যদি একটা মেগা সিটি মাস্টার প্ল্যান থাকতো এবং প্রত্যেক কটার ইনফ্রাস্ট্রাকচার প্ল্যান থাকতো এবং সেই মাস্টার প্ল্যান করতো টাউন প্ল্যানার, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়াররা, ইনফ্রাস্ট্রাকচার যেমন উনি বলছেন, ধরুন ট্রান্সপোর্ট প্ল্যান কিংবা সোয়ারেজ প্ল্যান, ড্রেনেজ প্ল্যান, এগুলো সবকটাই ইঞ্জিনিয়ারিং জব এবং প্রত্যেক কটাই কিন্তু ম্যান পাওয়ার যুক্ত এর সাথে। কিন্তু শহরে যদি এটা না থাকে, ধরুন আপনি 5টা সুন্দর সুন্দর বাড়ি করবেন, কিন্তু যে জায়গায় বাড়ি করছেন সেখানে জল, পোর্টেবল ওয়াটারের প্রপার সিস্টেম নেই। ধরুন কলকাতা সাউথের দিকে, নর্থে এই প্রবলেমটা, একটা উদাহরণ দিচ্ছি, কলকাতার সাউথের দিকে আমাদের তো জলের মানে শুধু সারফেস ওয়াটার দিয়ে আমাদের গঙ্গার জল দিয়ে হচ্ছে না, আমাদের ডিপ টিউবওয়েল বসাতে হচ্ছে। এবং যত ডিপ টিউবওয়েল আমরা বসাচ্ছি, কলকাতা শহরের প্রথম 30 বছর মানে 1885 থেকে 2015 পর্যন্ত এই 30 বছরে 1 ফুট পরে জলের স্তর নামছিল। লাস্ট 10 বছরে বলছে 1.5 ফুট করে নামছে। এবং 1.5 ফুট করে জলের স্তর নেমে যাওয়া মানে, আপনি তো শহর মানে কি ঝকঝকে বাড়ি যেমন, এয়ার কোয়ালিটি যেমন, টেম্পারেচার, কলকাতা বলছে 2050 সালে আমাদের 45 অ্যাভারেজ টেম্পারেচার হয়ে যেতে পারে গরমকালটা। আপনি বুঝতে পারছেন কলকাতা শহর, তার মানে আপনি টোটাল প্ল্যানিংয়ে একজন ইঞ্জিনিয়ারকে রাখতে হবে, প্ল্যানার। এবার আপনি বললেন প্ল্যানার, কি দুর্ভাগ্য দেখুন, কেএমডি এর মতো অর্গানাইজেশন যেখানে 100 জন টাউন প্ল্যানার ছিল, আজকে 5 জন কি 6 জন আছে। ক্যালকাটা কর্পোরেশন, ওয়ান অফ দ্য মানে ওল্ডেস্ট সিটি না, মানে ভারতবর্ষের গর্বের শহর, একটাও টাউন প্ল্যানার নেই। শহরের যদি কোনো ক্যান্সারাস অবস্থা হয়, তাকে ট্রিটমেন্ট, তাকে গাইড করার মধ্যে পলিসি করবে কে? ধরুন লন্ডনের মাস্টার প্ল্যান কিংবা দিল্লির মাস্টার প্ল্যান যে তৈরি করছে, তাকে তো কন্ট্রোল করতে হবে। আপনি ধরুন প্রাইভেট কাউকে দিয়ে দিলেন, যে বড় একটা কোম্পানিকে দিয়ে দিলেন মাস্টার প্ল্যান করার জন্য, কিন্তু সেই মাস্টার প্ল্যানে যে কথাটা বলা আছে, টাউন প্ল্যানিংয়ের যে বেসিক প্রিন্সিপালগুলো বলা আছে, যে এই জমি ব্যবহার করা যাবে না, এই জমি, অর্থাৎ একটা সঠিক পরিকল্পনা অত্যন্ত জরুরি, একটা গোটা পরিকাঠামো তৈরি করার জন্য। এবং আমার একটা সাজেশন আছে কলকাতার জন্য, এই সুযোগ একটু সংক্ষেপে মিস্টার ব্যানার্জি প্লিজ, একটু সংক্ষেপে। হ্যাঁ, যে ক্যালকাটা মেগা সিটির ইলেক্টেড মেয়র প্রয়োজন, যে অভিভাবক হবে সমগ্র মেগা সিটি। একদমই। আমি একটু মিস্টার দত্তর কাছে আসছি। মিস্টার দত্ত, এই যে পরিবেশের কথা আমরা বলছি, অবশ্যই পরিবেশের কথা বলছি, তো পরিবেশের সঠিক ভারসাম্য বজায় রাখা বা পরিকাঠামোগত উন্নয়নের জন্য রিয়েল এস্টেটের সঙ্গে যারা যুক্ত, তারা কতটা ভূমিকা পালন করতে পারে বা কতটা ভূমিকা পালন করছে বলে আপনি মনে করছেন? পরিবেশের ব্যাপারে এখন হচ্ছে অনেকটা কর্পোরেশন যেরকম আপনার বড় বড় জমির ক্ষেত্রে 50% ছাড় কভারেজ দেয় পরিবেশের জন্য, এবং 25% গার্ডেন করতে হবে। কিন্তু আমরা সরকারের কাছে একটা রিকোয়েস্ট করব, যদি গ্রাউন্ড কভারেজটা যদি আর একটু বাড়িয়ে
যদি আমরা যেই গাছগুলো লাগাতে পারবো, অক্সিজেনটা যদি পাওয়া যায় যেই গাছগুলোতে, সেই গাছ লাগাতে পারলে মনে হয় আমরা আরও পরিবেশটা ভালো করতে পারবো। যেরকম একটা দাদা বলতে পারবে ভালো, যে একটা গ্রিন বিল্ডিং বলে কর্পোরেশন একটা আছে, গ্রিন বিল্ডিং, ওটা হয়তো আমাদের ক্ষেত্রে অনেকটা কস্টলি চলে আসে, আমরা করতে পারিনি, এখনও করিনি, হয়তো করব। গ্রিন বিল্ডিংটা যেরকম কিছু কিছু জিনিস সেটাকে মেনটেন করতে হয়, যেরকম ব্লক ইট ইউজ করতে হবে, আপনার রেন ওয়াটার ওপরে সেটাকে স্টোর করতে হবে, এটা দাদা ভালো বলতে পারবে। এই কতগুলো আইন আছে সেগুলোকে মেনটেন করতে হবে। এই জিনিসগুলো আমরা চাইবো আরও ভালোভাবে পরিবেশটাকে রাখার। যদি একটু আমাদের গ্রাউন্ড পাওয়ারসটা যদি বাড়িয়ে দিয়ে একটু হাইতে তুলে দেয়, তাহলে মনে হয় সুবিধা হয়, মানে আরও ভালো ভালো গাছ লাগাতে পারবো। মেনলি দরকার গাছ, হয়তো দুটো ফুল গাছ লাগানো, তাতে কিন্তু অক্সিজেনটা বেশি আসবে না। একদমই, অর্থাৎ একটা পরিকল্পনা নেওয়া, সঠিক পরিকল্পনা নেওয়া, যেটা মাস্টার প্ল্যানের কথা বলছিলেন আপনি মিস্টার ব্যানার্জি। আর একটা বিষয় হচ্ছে অবশ্যই পরিকল্পনার সঙ্গে সঙ্গে পরিবেশের দিকটাও মাথায় রাখতে হবে, এবং সেটা মাথায় রাখলে আমার মনে হয় সব দিক একদমই ভারসাম্য বজায় থাকবে। মিস্টার বাসুর কাছে যাই। মিস্টার বাসু, রেরার পর রিয়েল এস্টেটে কী কী পরিবর্তন এসেছে বলে আপনি মনে করছেন, বা ভবিষ্যতে রেরা আর কীভাবে কাজ করবে, কী পরিকল্পনা রয়েছে? রেরার যে কোনো প্রকল্প বা প্রজেক্ট 200 স্কোয়ার মিটার অথবা 6টা ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বা প্লট থেকে বেশি, তাদের রেজিস্ট্রেশন কম্পালসারি। এবং এই জিনিসটাকে এনশিওর করার জন্যে সরকার, রাজ্য সরকার বিভিন্ন রকম ইনবিল্ট মেকানিজম করেছে। যেমন এই কোনো প্রজেক্টে সিসি বা কমপ্লিশন সার্টিফিকেট, অকুপেন্সি সার্টিফিকেট নিতে গেলে রেরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট সাথে দিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ যত সচেতন হবে এই আমাদের রিয়েল এস্টেট ম্যাটার্সে, এবং এই রেজিস্ট্রেশন যেটা আবার যে কোনো প্রজেক্টে হচ্ছে এক অব্লিগেশন প্রমোটার ডেভেলপারের তরফ থেকে, যে তারা ওটাকে স্পষ্টভাবে জনসাধারণের জন্য ওটাকে মেনশন করবে। ওয়েবসাইট WB রেরার ওয়েবসাইট পরিষ্কারভাবে থাকবে। এই সব মেকানিজমের মাধ্যমে আমরা বিভিন্ন স্টেক হোল্ডার্সদের মধ্যে একটা পরিচ্ছন্ন এবং স্বচ্ছতা আনার চেষ্টা করব। এটাই হচ্ছে আসল উদ্দেশ্য আমাদের। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক প্রকল্প রেজিস্ট্রেশনের জন্যে তারা অনলাইন অ্যাপ্লিকেশন করছে। আগামী দিনে বোথ রিয়েল এস্টেট আর WB রেরা, ওয়েস্ট বেঙ্গল রেরার পরিধি অনেক বাড়বে, এই বিশ্বাস আমার আছে। মিস্টার দ্বিবেদী, আমরা যখন বারবার করে একই সঙ্গে জোড়ার চেষ্টা করছি পরিকাঠামো, নগর উন্নয়ন এবং কর্মসংস্থানকে, আর যখন নগর উন্নয়নের কথা আসছে তখন অবশ্যই আসছে পরিবেশের কথা, তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আর মানুষের সচেতনতা বা একটা স্পষ্ট পরিকল্পনা, এটা কিভাবে দেখছেন আপনি? যেমন আবার উনি বলছিলেন মাস্টার প্ল্যানটা খুব ইম্পর্টেন্ট হয়। যখন আপনি কোনো কিছু কনসিভ করেন, এটা খুব ইম্পর্টেন্টই আপনি কীভাবে ওটা প্ল্যান করছেন। আর আপনি প্ল্যান করেন আজকের জন্য না, আপনি প্ল্যান করেন ফর ফিউচার। যদি আপনি ওইভাবে ভেবে করেন, তাহলে আপনি সবকটা যে ফ্যাক্টর আছে ওগুলো ভালো করে ভেবে চিনতে আপনি ওটা নিজে প্ল্যানিংয়ে ওটা ইনকর্পোরেট করবেন। আর তখন সেইভাবে যদি ওটা এক্সিকিউটও হয়, আর ওটার মনিটরিং একটা থাকে যে হ্যাঁ এইভাবে এটা প্ল্যান হয়েছে, এইভাবে এক্সিকিউট হবে উইদাউট এনি ডেভিয়েশন, তাহলে আমার মনে হয় ওটা কন্ট্রোল করার সুবিধে। আমি দেখেছি অনেক শহরে, ইভেন টাউনসে অ্যান্ড অল দ্যাটে, ছোটো ছোটো জায়গায়, যেখানে একটা আপনি দায়িত্ব নিয়েছেন, দ্বিতীয় হচ্ছে দায়িত্ব নেওয়ার পর আপনি ওইভাবে ওটা আবার ফুলফিল করেছেন। আমরা যেমন ছোটোভাবে একটা করেছি আমাদের বন্যবাসের, এখন কিছুক্ষণ আগে দেখানো হচ্ছিল, এটা লাটাগুড়িতে আছে, জঙ্গলের পাশে আছে। সবার চিন্তা ছিল যে এই প্রজেক্টটা কি করে আপনি করছেন, জঙ্গলের পাশে করছেন, আপনি তো ওয়াইল্ড লাইফ থ্রেটেন করছেন, অনেক কিছু। যখন আমরা ওটা তৈরি করি আর সবাইকে ডেকে ওখানে নাকি আপনারা এসে নিজেরা দেখুন কি করেছি, ওরা দেখলো পাশে জঙ্গলের মতনই জঙ্গলই আমাদের জায়গাটা।
আমরা জঙ্গলটা ওইভাবে পুরো ল্যান্ডস্কেপিং রেখে টেকে তার মধ্যে আমরা পরিকল্পনা করেছি কীভাবে লোকেরা থাকতে পারে, ফিলটা পাবে ওরকম। একদমই। আমি মিস্টার ব্যানার্জি আপনার কাছে যাই, একদম সংক্ষেপে আমি জানতে চাইবো যে মানুষের সচেতনতা এই ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য মানুষের সচেতনতারও তো দরকার, সেটা নিয়ে কি বলুন? দেখুন, মানুষের সচেতনতা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ধরুন একজন প্রমোটার, রিয়েল এস্টেট ডেভেলপার, সে পরিবেশকে রক্ষা করে একটা বাড়ি করছে। কেমন বলছি, ধরুন সাউথ কলকাতায় একটা ডিপ টিউবওয়েল পুঁততে হচ্ছে, সে জানে সেই প্রমোটার কি রিয়েল এস্টেট ডেভেলপার যে আমি যেহেতু মাটি থেকে নিচ্ছি, ফলে আমাকে মাটিতে রিচার্জ করতে হবে ওয়াটার, রেন ওয়াটার হারভেস্টিংয়ের কথা বলছেন, এটা একটা কস্টলি ব্যাপার। এবারে আমি একজন কলকাতার নাগরিক হিসেবে আমি প্রেফার করব যে আচ্ছা, যে রিয়েল এস্টেট ডেভেলপার রিচার্জ করছে ওয়াটার কিংবা জল ধরে রাখছে, তার বাড়ি আমি কিনবো আগে। কারণ কি, সে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ। একদমই। মিস্টার দত্ত, আপনি এই বিষয়ে কি মনে করছেন? হ্যাঁ বলুন। মানুষের সচেতনতা, সেই বিষয়ে আপনাদের কি মতামত? সচেতন, আমি চেয়ারম্যানের উদ্দেশ্যে বলছি, রেরা করাতে আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে, অনেকটাই ভালো হয়েছে। হয়তো আমাদের খাটনি বেড়েছে, কিন্তু রেরাতে আপনি যদি রেরার ওই বিশেষ যান, তাহলে দেখতে পারবেন আমি কবে পজিশন দিচ্ছি, আমি কতদিনে বাড়িটা কমপ্লিট করব, কবে হ্যান্ড ওভার দেবো, কোনো কিন্তু রেরাতে সব কিছু থাকবে। একদমই। মিস্টার বিশ্বাস, এক কথা একটু আমি যেটা নিয়ে বলছিলাম যে মানুষের সচেতনতা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আপনি? আমাদের কোম্পানি মানে 17 SDG আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ইউনাইটেড নেশনসে, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ডিকার্বনাইজেশন, এবং স্টিল ইন্ডাস্ট্রি 7 থেকে 8% কন্ট্রিবিউট করে। তো আমাদের কোম্পানি 2045-এর মধ্যে জিরো কার্বন এমিশন করবে, নেট জিরো, সেটা আমাদের গোল। এবং সেই অনুযায়ী আমরা হাইড্রোজেন ইউজেজ বাড়িয়েছি, ব্লাস্ট ফার্নেসে হাইড্রোজেন ইউজ করছি, বায়োচার ইউজ করছি, ডিফারেন্ট ইনোভেটিভ সলিউশনস করে আমরা কোল থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। আমরা স্ক্র্যাপ রিইউজ করার চেষ্টা করছি, নতুন প্ল্যান্ট ডালছি। তো স্টিলটাকে ডিকার্বনাইজ করা ইম্পর্ট্যান্ট, নইলে যে সাইক্লোন হচ্ছে এইদিকে, নট অনলি বারবার আসছে সাইক্লোন, যেরকম উনি বললেন যে টেম্পারেচার বাড়বে, আপনার প্রেসিপিটেশন বেশি হবে, আবার ড্রাই স্পেলস হবে, হাই হবে, এইসব নিয়ে পরিবেশ নিয়ে কাজের সুযোগ রয়েছে। এবং অবশ্যই যেটা আমরা বারবার বলছিলাম যে একটা স্পষ্ট পরিকল্পনা, একই সঙ্গে সচেতনতা, এবং সেই সব মিলিয়েই একটা সুন্দর বাড়ি তৈরি হয়। অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাই। এই পর্বের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা দেখতে থাকুন জি 24 ঘন্টা রিয়েল এস্টেট কনক্লেভ 2024। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।